রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজ ক্লাস 11-এর ডেরিভেটিভ টপিকের উপর এটা সেকেন্ড পার্ট। এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি এটা ডিসকাস করতে চাইছি যে ডেরিভেটিভের সংজ্ঞার সাহায্যে বা প্রথম সূত্রের সাহায্যে অথবা বাই ফার্স্ট প্রিন্সিপাল কিভাবে আমরা কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ পড়ে থাকি এবং কোনো ফাংশন যদি কোনো একটা পয়েন্টে ব্রেক থাকে অথবা যদি সে ফাংশনটা মডিউলাস ফাংশন হয়, সেই ক্ষেত্রেও আমরা প্রথম সূত্র বা ফার্স্ট প্রিন্সিপাল বা সংজ্ঞার সাহায্যে কী করে তার সলিউশন করে থাকি, এইটা নিয়েই এই ভিডিওটা ডিসকাশন করছি। যাই হোক, চলে আসা যাক মেন বক্তব্যে। শুরুতেই আমি কিছু অঙ্কে চলে যাচ্ছি, মানে এক্সারসাইজের সেই অঙ্কগুলোতেই নিয়ে যাচ্ছি যে অঙ্কগুলোকে মাঝখানে বাদ রাখা হয়েছিল। প্রথমে আমি একটু ডিসকাশন করে নিই অতি সংক্ষিপ্তর 15 দাগের অঙ্কগুলো। অতি সংক্ষিপ্তর 15 দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো মডিউলাস ফাংশন আছে। মডিউলাস ফাংশন কে মানে মড ফাংশনকে আমরা কিভাবে সলভ করতে পারি, এখানে অ্যাকচুয়ালি সেগুলো দিয়ে আর কি অঙ্কগুলো রয়েছে। তো প্রথম অঙ্কটা একটু দেখা যাক যে এফ এক্স ইকলস টু আছে এক্স মড এক্স, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 মড এক্স দেখাতে বলছে। তো আমরা এটা কী করতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা এরকম লিখে নিতে পারি যে এফ এক্স ইকলস টু এক্স মড এক্স। এফ ড্যাশ এক্স বের করতে বলছে, মানে কি প্রথম কমের ডেরিভেটিভ, তাই তো, যে একবার ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে কী হবে। এখন ঘটনাটা হলো মড এক্স থাকার জন্য আমরা হঠাৎ করে ডেরিভেটিভটা তো করতে পারবো না। তো তার জন্য কী করতে হবে, মড এক্স ফাংশনটাকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে, অথবা লিমিটে যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম লিমিটের সময় মড এক্সটা কী, সেই জিনিসটা একবার মানে সেই ভিডিওটা একবার গিয়ে দেখে আসতে হবে। মড এক্স বিষয়টা কি, মড এক্সের মান প্লাস এক্স হয় যখন এই এক্সের মান কি গ্রেটার দেন 0 হয়। মড এক্সের মান মাইনাস এক্স হয় যখন এক্সের মান কি লেস দেন 0 হয়। আর মড এক্সের মান কি 0 হয় যখন এক্সের মান ইকুয়াল টু 0 হয়। যদিও এক্স ইকুয়াল টু 0-র কেস এখানে প্রয়োজন লাগবে না আমাদের, এটি আমাদের কোনো প্রয়োজন লাগবে না। আমাদের মূল প্রয়োজনের জায়গা হলো এই জায়গাটুকু, যে মড এক্সের মান প্লাস এক্স হয় যখন এক্স গ্রেটার দ্যান 0 এবং মাইনাস এক্স হয় যখন এক্স লেস দ্যান 0। তাহলে এই এফ এক্স অপেক্ষককে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা এফ এক্স অপেক্ষককে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এক্স ইন্টু প্লাস এক্স যখন এক্সের মান গ্রেটার দ্যান 0, অথবা এক্স ইন্টু মাইনাস এক্স যখন এক্সের মান লেস দ্যান 0। ক্লিয়ার? মানে এই মড এক্সের জায়গায় আমরা একবার প্লাস এক্স বসাতে পারি যখন এক্সের মান গ্রেটার দ্যান 0, আর এই মড এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসাতে পারি যখন এক্সের মান লেস দ্যান 0। প্র্যাকটিক্যালি এখানটায় কী দাঁড়াচ্ছে, এখানটা এরকম দাঁড়াচ্ছে যে এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার, কারণ এক্স ইন্টু প্লাস এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে যখন এক্স গ্রেটার দ্যান 0, এবং এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান 0। এখন যদি আমরা ডেরিভেটিভ করি, আমরা ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি দুটো আলাদা ভাগে করবো। একটা হলো এক্সের মান 0-র থেকে বড়োর জন্য আমরা ডেরিভেটিভ করবো, আর এক্সের মান 0-র থেকে ছোটোর জন্য আমরা একবার ডেরিভেটিভ করবো। তো প্র্যাকটিক্যালি এখানে এফ ড্যাশ এক্স কী হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হয়, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হয়। তাহলে এফ ড্যাশ এক্সের মান 2x হবে যখন এক্স কি গ্রেটার দ্যান 0, আর এফ ড্যাশ এক্সের মান মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস, তো মাইনাসের মতো থাকবে। এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হবে, 2x হবে কি যখন এক্স লেস দেন 0। তাহলে এখানেও আমরা কী পাচ্ছি, এফ ড্যাশ এক্সের মান 2x যখন এক্স গ্রেটার দেন 0, এফ ড্যাশ এক্সের মান মাইনাস 2x যখন এক্স লেস দেন 0। এইটাকে আমরা একটু সাজিয়ে লিখলে কি লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকলস টু 2 ইন্টু প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0, আর এই মানটা হবে 2 ইন্টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0। যখন এক্সের মান পজিটিভ তখন ওইটা প্লাস এক্স দিচ্ছে, এক্সের মান যখন নেগেটিভ তখন ওটা মাইনাস এক্স দিচ্ছে, দুই ক্ষেত্রে কিন্তু 2টা আছে। তাহলে ঠিক যে কনসেপ্টে আমরা মডটাকে ব্রেক করে প্লাস এক্স মাইনাস এক্স আনলাম, ঠিক তার উল্টো কনসেপ্টে প্লাস এক্স মাইনাস এক্স থেকে আবার কি মড ফাংশনে যেতে পারি, সেটা কি, যদিও এফ ড্যাশ এক্সের ক্ষেত্রে। তাহলে এফ ড্যাশ এক্সকে আমরা একসাথে এবার কী লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 2 মড এক্স। ক্লিয়ার? তাহলে এফ এক্স যদি এক্স মড এক্স হয়, তাহলে এফ ড্যাশ এক্স মানে তার ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু এক্সের সাপেক্ষে কী হবে, 2 মড এক্স হবে। এখানে কিন্তু যদিও কোনো রকমভাবে ডেরিভেটিভের প্রথম সূত্র বা সংজ্ঞার সাহায্যে বা ফার্স্ট প্রিন্সিপাল এগুলো অ্যাপ্লাই হয়নি, এগুলো কিন্তু একদম বেসিক জিনিসের উপর, লেস দ্যানে কী হচ্ছে, গ্রেটার দ্যানে কী হচ্ছে, আলাদা আলাদা করে ভাগ করে আমরা আলাদা আলাদা করে ডেরিভেটিভ করেছি, সেটাকে আবার একসাথে জয়েন করে দিয়েছি, এবং সেটাই ফাইনাল অ্যান্সার। অ্যাকচুয়ালি এইটাই জানতে চেয়েছে ফাইনাল অ্যান্সারে,
দেখ এটাই প্রুভ করতে দিয়েছে যে এফ ড্যাশ এক্স ইকলস টু মড এক্স প্রুভ করতেই দিয়েছে, টু মড এক্স সরি। আচ্ছা এইবার দেখা যাক যে 2 নম্বর অঙ্কটা কি বলছে। 2 নম্বর অঙ্কটা একটু ডিসকাস করে দিই। 2 নম্বর অঙ্কটা কি বলছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস টু প্লাস মড এক্স মাইনাস ফোর হলে এফ ড্যাশ থ্রি এর মান 0 হবে। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা আগে বুঝতে হবে যে এই যে মড এক্স মাইনাস টু মড এক্স মাইনাস ফোর এইটা কোন জায়গায় পজিটিভ দেবে কোন জায়গায় নেগেটিভ দেবে, এই ফাংশনের ডেফিনেশনগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। প্রয়োজনে বারবার ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখতে হবে। তো যাই হোক আমি একটু চলে আসি ব্যাপারটা কী আছে। এফ এক্স ইকুয়ালস টু আছে মড এক্স মাইনাস টু প্লাস মড এক্স মাইনাস ফোর। ওকে, এখন দেখ ভালো করে বিষয়টাকে লক্ষ্য কর যে মড এক্স ফাংশনটা কী ফাংশন। মড এক্স ফাংশনটা প্লাস এক্স দেয় যখন এক্সের ভ্যালু 0 থেকে বড়, আর মড এক্স ফাংশনটাই মাইনাস এক্স দেয় যখন এক্সের ভ্যালুটা কি লেস দ্যান 0। এখন ভালো করে খেয়াল কর এটা কি মড এক্স ফাংশনের করেছি, তাই এখানেও এক্স বসিয়েছি এখানেও এক্স বসিয়েছি, এইটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই মড এক্সের জায়গায় যদি এক্স না থেকে অন্য কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় সেটা বসবে এখানেও সেটাই বসবে। মানে এটা কি বলতে চাইছি যে মড এক্স মাইনাস টুকে যদি আমরা ব্রেক করতে চাই, মড এক্স মাইনাস টু এটা বলতে কী বোঝায়, প্লাস এক্স মাইনাস টু যখন এক্স মাইনাস টু এর মান 0 থেকে বড়। ঠিক আছে, আর এটা বলতে বোঝাবে মাইনাস এক্স মাইনাস টু যখন এক্স মাইনাস টু এর মান 0 থেকে ছোট। একটু ভালো করে খেয়াল কর যে এখানে এক্স ছিল এখানেও এক্স বসেছে এখানেও এক্স বসেছে, এখানে এক্স মাইনাস টু ছিল এখানে তাই এক্স মাইনাস টু বসেছে, ঠিক একই কারণে এখানেও এক্স মাইনাস টুই বসেছে, এখানেও তাই নিচে মাইনাস এক্স, তাহলে এখানে কী হবে এক্স তো নেই কী হবে মাইনাস এক্স মাইনাস টু, আর এই মানটা কি এক্স মাইনাস টু লেস দ্যান 0। আচ্ছা এবার এই যে ভ্যালুটা আমরা পেলাম এই জিনিসটাকে যদি আমরা প্রপারলি একটু ডিস্ট্রিবিউটিভ ফর্মে লিখি, একটু আর কি ব্রেক করে লিখি আর কি, আর কিছু বলিনি। এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে এরকম যে মড এক্স মাইনাস টু ইকুয়ালস টু প্লাসটা এক্সের সাথে গুণ প্লাসটা টু এর সাথে গুণ, মানে আলটিমেটলি কি এক্স মাইনাস টুকে বোঝাচ্ছে যখন কি এক্সের ভ্যালু কি 2 এর থেকে বড়, টুটা ডান দিকে চলে গেল যখন এক্সের ভ্যালু 2 থেকে বড়। ঠিক আছে, আচ্ছা আর মড এক্স মাইনাস টুর মান এই মাইনাস টু যদি গুণ করি কী হবে মাইনাস এক্স প্লাস টু হবে যখন এক্সের মান লেস দ্যান 2। তাহলে কী দাঁড়ালো, মড এক্স মাইনাস টুর মান এক্স মাইনাস টু হবে যখন এক্সের মান 2 এর থেকে বড়, আর মড এক্স মাইনাস টু এর মান মাইনাস এক্স প্লাস টু হবে যখন এক্সের মান 2 এর থেকে ছোটো। ক্লিয়ার? তো একই কনসেপ্টকে পিক আপ করে আমরা মড এক্স মাইনাস ফোরকে কী লিখতে পারি, মড এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু এক্স মাইনাস ফোর হবে যখন এক্সের মান কি 4 এর থেকে বড়, ঠিক এই কনসেপ্টটাই। এক্স মাইনাস টু হবে যখন 2 এর থেকে বড় ছিল, তাহলে এক্স মাইনাস ফোর হবে যখন এক্সের মান 4 এর থেকে বড়, আর কি মাইনাস এক্স প্লাস ফোর হবে ঠিক এই কনসেপ্টের মতো, মাইনাস এক্স প্লাস ফোর হবে যখন এক্সের মান কি 4 এর থেকে ছোটো। তাহলে 4 এর থেকে বড়োর জন্য এক্স মাইনাস ফোর ফাংশন কাজ করছে, 4 এর থেকে ছোটোর জন্য কি মাইনাস এক্স প্লাস ফোর ফাংশন কাজ করছে। তাই অ্যাকচুয়ালি আমরা কী পেয়ে গেলাম যে মড এক্স মাইনাস টু ফাংশনটা কীভাবে ওয়ার্ক করছে পেয়ে গেলাম, মড এক্স মাইনাস ফোর ফাংশনটা কীভাবে ওয়ার্ক করছে পেয়ে গেলাম। প্রয়োজনে ভিডিওটা রিওয়াইন্ড করে আর একটু ভালো করে বুঝে নে সবাই। তো এখন এই সিচুয়েশনে আমরা রয়েছি। এখন ভালো করে খেয়াল কর আমাদের কি দিয়েছে, আমাদের অঙ্কটা দিয়েছে কিন্তু এফ ড্যাশ থ্রি এর মান বের করতে। কি দিয়েছে, এফ ড্যাশ থ্রি এর মান বের করতে, মানে ওরা এক্সের জায়গাতে মান 3 বসিয়েছে। তাহলে এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টে কীভাবে ফাংশন ওয়ার্ক করবে সেটা আমাদের বের করে নিতে হবে। এক্স ইকুয়াল টু 3 মানে সেটার পজিশন কোথায়, এখানে যদি 3 হয় আমাদের তার লেফট সাইডে 2 আছে তার রাইট সাইডে 4 আছে। তো প্র্যাকটিক্যালি এমন একটা জায়গা 3 বলতে যেটা হলো কি 4 এর থেকে ছোট কিন্তু 2 এর থেকে বড়। তাহলে আমাদের এখানে দেখতে হবে এই ফাংশনটা 4 এর থেকে ছোট জায়গায় কেমনভাবে কাজ করছে। 4 এর থেকে ছোট জায়গায় মানে এক্স লেস দ্যান 4, 4 এর থেকে ছোট জায়গায় মড এক্স মাইনাস ফোরের মান হয় মাইনাস এক্স প্লাস 4। খেয়াল কর 4 এর থেকে যখন ছোট থাকে তখন মড এক্স মাইনাস ফোরের মান কি মাইনাস এক্স প্লাস 4। ওকে, আচ্ছা আর কি আছে, 3 এর মানটা কি 2 এর থেকে বড় আছে, তাহলে আমাদের দেখতে হবে 2 এর থেকে বড় জায়গায় মড এক্স মাইনাস টুটা কী হচ্ছে এক্স মাইনাস টু। তাহলে কি যখন আমরা 3 পয়েন্টে বের করতে চাইছি তাহলে আমাদের কি করে নিতে হবে, আমাদের সাজিয়ে নিতে হবে যে এই মড এক্স মাইনাস টু এর মান আর মড এক্স মাইনাস ফোরের মান ওই 3 পয়েন্টের ওখানে কি ঘটবে, তাহলে আমরা শুধু সেই ভ্যালুগুলোই লিখবো। তাহলে আমরা এখানটা কী লিখবো, যে আমরা এফ এক্সের জায়গায় চলে আসছি, এই এফ এক্স এখানে চলে আসছি, এখানে আমরা কী লিখবো মড এক্স মাইনাস টু। মড এক্স মাইনাস টু বলতে কী বলছি, যে এই যে 3 পয়েন্টে বের করতে চাইছি, এই 3 পয়েন্টে বের করতে চাইছি, 3 পয়েন্ট মানে কি 2 এর থেকে বড়,
দুয়ের থেকে বড়, দুয়ের থেকে বড়োর জন্য এক্স মাইনাস টু হয়, তাহলে এই মড এক্স মাইনাস টু জায়গায় কী লিখবো, যে এক্স মাইনাস টু। ওকে, প্লাস বসলো। আচ্ছা, এবার মড এক্স মাইনাস ফোরের জায়গায় কী লিখবো, 3 পয়েন্টে বের করতে চাইছি, সেটা কি 4-এর থেকে কি ছোটো, 4-এর থেকে ছোটোর জন্য কী আছে, মড এক্স মাইনাস ফোরের মান এই যে এইটা, মানে কি মাইনাস এক্স প্লাস ফোর, তাহলে এখানে কী বসবে, মাইনাস এক্স প্লাস ফোর। ওকে, এখন আমরা এখানটা ক্যালকুলেশন করবো। তো এই জিনিসগুলি তাহলে কী পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি এক্স মাইনাস টু, এটা সিম্পলি গুণ মাইনাস এক্স প্লাস ফোর, ক্লিয়ারলি এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে, মাইনাস টু আর প্লাস ফোর, এটা কেটে যাচ্ছে, মাইনাস টু প্লাস ফোর যোগ করলে কত হয়, টু হচ্ছে। তাহলে এফ এক্স যে ফাংশনটা প্র্যাকটিক্যালি কী বোঝাচ্ছে, দুইকে বোঝাচ্ছে। কোন জায়গায়, যখন আমরা 3-এর কাছাকাছি কোনো একটা জিনিস নিয়ে ডিসকাস করবো, হয় 3 পয়েন্টে অথবা 3-এর কাছাকাছি কোনো একটা জিনিস নিয়ে ডিসকাস করবো। তাহলে এটা আমরা কী পেলাম, এফ এক্স ফাংশন পেলাম। তাহলে এফ এক্স ফাংশন পেলে এখন এফ ড্যাশ এক্স বের করতে পারবো। এফ ড্যাশ এক্স মানে কি, এক্সের সাপেক্ষে একবার ডেরিভেটিভকে বোঝায়, তাহলে 2কে আমরা ডেরিভেটিভ করছি অ্যাকচুয়ালি কি, এক্সের সাপেক্ষে, মানে ডি বাই ডি এক্স অফ 2। তাহলে যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়, 0 হয়। তাহলে কী পেলাম, এফ ড্যাশ এক্সের মান কী পেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে এখন যদি এক্সের জায়গায় আমরা 3 বসিয়ে দিই, তাহলে কী পাবো, এফ ড্যাশ 3। ডান দিকে দেখ কোনো কিছু এক্সের তো ফাংশন নেই, ডান দিকে কোনো জায়গায় তাহলে এক্সের মান বসানোরও জায়গা নেই, তাহলে ডান দিকে তাহলে আলটিমেটলি কী বসবে, 0 বসবে। এখন যদি এরকম ঘটতো যে এখানে 0 না এসে এরকম এলো যে 5x এলো, কথার কথা বলছি, এমন একটা জিনিস আছে যার জন্য 5x এলো, সেক্ষেত্রে যদি আমরা 3 বসাই কী হতো অ্যান্সার, 5 ইন্টু 3 বসতো, এখানে এক্সের জায়গায় কি 3 বসে যেত, তাহলে 5 ইন্টু 3 হতো, তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যেত, 15 হয়ে যেত। যদিও এখানে কিন্তু সেই স্কোপ নেই আমাদের, প্র্যাকটিক্যালি সেটা দেয়নি, এখানে একটা কনস্ট্যান্ট দিয়েছে, তাই আমাদের এটা কি অ্যান্সার এসছে, 0 অ্যান্সার এসছে, এখানে 5x-এর কোনো বক্তব্য আসছে না। ঠিক আছে, ওকে, এইভাবে আমরা সলভটা করব। তবে এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিতে হবে যে মড এক্স মাইনাস টুকে আমরা কীভাবে ব্রেক করলাম, সেটা 2-এর থেকে বড়োর জন্য কী হচ্ছে, 2-এর থেকে ছোটোর জন্য কী হচ্ছে, এবং কি মড এক্স মাইনাস ফোরকেও আমরা কীভাবে ব্রেক করলাম, এইটা বুঝে নিয়ে কোন পয়েন্টে বের করতে দিয়েছে তার উপর বেস করে কিন্তু অঙ্ক হবে। এখন যদি এটা 3 পয়েন্টে না বের করতে দিয়ে 5 পয়েন্টে বের করতে দিত, মানে এক্স ইকুয়াল টু 5-এ, এক্স ইকুয়াল টু 5 এমন একটা জায়গা যেটা দেখ 4-এর থেকেও বড়ো, সেটা 2-এর থেকেও বড়ো, সেটা 4-এর থেকেও বড়ো, 2-এর থেকেও বড়ো, তাহলে সেই ক্ষেত্রেই এই অঙ্কটাতে কী হতো, এক্স ইকুয়াল টু 5-এ যদি বের করতে দিত, তাহলে এই ক্ষেত্রে কী হতো, 2-এর থেকে বড়ো, তাহলে এক্স মাইনাস 2ই হবে, আর এইখানে তাহলে আর এইটা হবে না, এখানে কী বসতো, এখানে এক্স মাইনাস 4 বসতো। একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিবি যে 4-এর থেকে বড়োর জন্য এই এক্স মাইনাস 4ই ছিল, তাহলে এখানে বসতো মড এক্স মাইনাস 2-র জায়গায় এক্স মাইনাস 2 বসতো, আর মড এক্স মাইনাস 4-এর জায়গায় এক্স মাইনাস 4 বসতো। তাহলে সেই ক্ষেত্রে ফাংশনটা কেমন দেখতে হয়ে যেত, ফাংশনটা দেখতে হয়ে যেত হলো এরকম টাইপের, যে এফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 2 থাকতো আর এক্স মাইনাস 4 থাকতো, তো তাহলে হয়ে যেত হলো দেখ 2x মাইনাস 6 হয়ে যেত ফাংশনটা দেখতে, এফ এক্স ইকুয়াল 2x মাইনাস 6। এখন যদি এটা ডেরিভেটিভ করতাম আমরা কী পেতাম, 2x-এর ডেরিভেটিভ, তাহলে 2x-এর ডেরিভেটিভ করলে 2 থাকবে, কারণ 2 একটা কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্টটা থেকে যাচ্ছে, আর x-এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়, আর মাইনাস 6 তো একটা কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি 0 হয়, আলটিমেটলি এফ ড্যাশ এক্স 2 থাকতো। তাহলে এখানে যখন x-এর মান 5 বসাতাম, আলটিমেটলি এখানে ডান দিকে কোনো x নেই আর, তাহলে এফ ড্যাশ 5 কী হতো, 2 হতো। এটা হলো অ্যাকচুয়ালি কনসেপ্ট, আমি আরেকটা একটু এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিলাম যাতে ধারণাটা খুব স্বচ্ছ হয়ে যায়। ওকে, তো যাই হোক, এই কনসেপ্টের সাহায্য নিয়ে 15-3 নম্বর করবি, মানে 1 আর 2 আমি ডিসকাস করলাম, তো 15-3 নম্বর কর। 15-4-এ কিন্তু কোনো মড নেই, 15-4 ভেরি সিম্পল একটা বিষয়, কী দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়েছে, এফ ড্যাশ 0 F0 দুজনের মানই 1, তাহলে F2-র মানটা বের করতে দিয়েছে। তো আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, বাদ বাকি কাজটা বাড়িতে করে নিবি। প্র্যাকটিক্যালি এটা এখানে যেটা দিয়েছে, প্র্যাকটিক্যালি এখানে দিয়েছে হলো দেখ এফ এক্স ইকুয়ালস টু এম এক্স প্লাস সি দিয়েছে, ঠিক আছে, এফ এক্স ইকুয়ালস টু এম এক্স প্লাস সি দিয়েছে। আচ্ছা, দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, কন্ডিশন দুটো দিয়েছে হলো দেখ, একটা দিয়েছে হলো F0-র মানটাও 1 বলে দিয়েছে, আরেকটা কি এফ ড্যাশ 0-র মানটাও 1 বলে দিয়েছে। 1 বলেছে কি না আরেকবার একটুখানি ক্রস চেক করা যাক, হ্যাঁ 1ই বলেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, দেখ F0-র মানটা 1 বলেছে, তার মানে কি এক্সের মান যখন 0 বসাবো তখন আমরা এই পুরো ভ্যালুটা কী পাবো, 1 পাবো। তাহলে এখানে এক্সের মান 0 বসা, এক্সের মান 0 বসা, কারণ ওরা 0 বসাতে বলেছে, তাহলে এখানেও যদি বাম দিকে এক্সের মান 0 বসে, ডান দিকে প্রতিটা এক্সের মান কি 0 বসবে, ফাংশনের কনসেপ্ট তাই বলে। তাহলে m ইন্টু 0 প্লাস সি। আচ্ছা, এবার F0-র ভ্যালুটা কার সমান বলেছে, 1-এর সমান, তাহলে প্র্যাকটিক্যালি এই ভ্যালুটা হয়ে যাবে 1-এর সমান। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখ m ইন্টু 0 মানে তো 0, আলটিমেটলি সি পড়ে থাকছে, তাহলে সি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 1।
তাহলে f0 ইকুয়াল টু 1 থেকে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি c এর মানটা 1 পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা হাতে থাক। আচ্ছা, এইবার কি বলেছে, এবার আরেকটা জিনিস দিয়েছে হলো যে f'0 এর মানটা 1। আচ্ছা, তাহলে আমাদের f'(x) ফাংশনটা বের করতে হবে। f'(x) ফাংশন আমরা বের করি। f'(x) মানে কি mx প্লাস c ডেরিভেটিভ। mx প্লাস c ডেরিভেটিভ করলে কি হবে, m হবে, কারণ mটা একটা কনস্ট্যান্টটা বাইরে থাকবে। x এর ডেরিভেটিভ কি হয়, 1 হয়, তাহলে m ইন্টু 1 আর প্লাস c যেটা আছে, c একা একা আছে মানে শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, 0 হয়, তাহলে m ইন্টু 1 প্লাস 0 মানে আলটিমেটলি f'(x) এর মান কি পেলাম, m পেলাম। আচ্ছা, এবার এখানটায় যদি x এর মান 0 বসাই তাহলে কি পাচ্ছি, f'0 এর মান কি পাচ্ছি, mই পাচ্ছি। কারণটা কি, কারণ এইখানে কিন্তু আমাদের কোনো এক্স নেই, ডান দিকে কোনো এক্স রয়েছে কি, নেই। তাহলে এখানে এক্স এর মান যে আমরা এখানে 0 বসাচ্ছি, ডান দিকে মানে রাইট সাইডে কোনো এক্স না থাকার দরুন রাইট সাইডে কোনো জায়গায় এক্স এর মান 0 বসানোর কোনো স্কোপও নেই। তাহলে শুধু যেটুকু ভ্যালু আছে সেটুকুই বসে যাচ্ছে। তার মানে কি f'0 এর মান কি, m। এখন ওরা কি বলেছে, f'0 ইকুয়ালস টু 1। তাহলে f'0 যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা কি বলতে পারি, আলটিমেটলি m এর মানটা কি হবে, 1। যেহেতু f'0 এর মান 1 বলে দিয়েছে আর f'0 নিচে আবার m এর সমান, তাহলে কি বলতে পারি, তাহলে m এর মানটাই 1। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম, আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, যে c এর মানটা হলো 1 আর m এর মানটাও হলো 1। c আর m দুজনের মানই 1। আচ্ছা, এখন আমাদের কী দিয়েছিল, আমাদের দিয়ে দিয়েছিল যে f(x) ইকুয়ালস টু mx প্লাস c। আমরা এখানটায় কী পেলাম, এখানে x এর জায়গায় কিছু আপাতত বসানোর দরকার নেই, একটু পরে বসানো যাক। তাহলে f(x) ইকুয়ালটা আমরা কী পেলাম, এখানে m এর জায়গায় 1 বসছে, কারণ m এর মান 1 পেয়েছি, c এর জায়গায় তো 1 বসছে, তার মানে আলটিমেটলি f(x) ইকুয়াল টু x প্লাস 1 পেলাম। এইবার যদি তোকে f'(x) বের করতে দেয় সেটা বের করতে পারবি, যদি f(x) এর x এর জায়গায় কোনো মান বসিয়ে বের করতে দেয় সেটাও বের করা যাবে। যেমন এখানটায় দেখ, ভালো করে লক্ষ্য কর, এখানটায় বলেছে f2 মান বের করতে, তার মানে কি x এর জায়গায় কি বসবে, 2 বসে যাবে। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিয়ে মান বের করে ফেল, এটুকুই ব্যাপার। যে x এর জায়গায় 2 বসলে কি হচ্ছে, ডান দিকে বাম দিকে যদি x এর জায়গায় 2 বসে তাহলে ডান দিকেও প্রতিটা x এর জায়গায় 2 বসবে, এখানে একটাই x আছে, তাহলে 2 প্লাস 1 মানে আলটিমেট অ্যান্সার কি হলো, 3। এইভাবে অঙ্কগুলো করা যেতে পারে। ওকে, তো যাই হোক, এইগুলো আমি যেগুলো ব্যাখ্যা দিলাম সেগুলো মূলত হলো অতি সংক্ষিপ্ত মডিউলাস ফাংশন থাকলে কী করব আর একটু অন্য টাইপের জিনিস থাকলে কী করব, এটার ব্যাখ্যা দিলাম। তো প্র্যাকটিক্যালি এই ভিডিওটা যেটার উপর বেস করে আছে সেইটাতে এখনও ঢোকা হয়নি, সেটা হলো এই সংক্ষিপ্তর দাগে আর কি। সংক্ষিপ্ত দাগে এই যে 1, 2, 3, 4 এই অঙ্কগুলো যদি লক্ষ্য করিস, অ্যাকচুয়ালি এখানে প্রথম নিয়মের সাহায্যে বা সংজ্ঞার সাহায্যে এগুলোকে সলভ করতে বলছে, সংজ্ঞার সাহায্যে বা প্রথম নিয়মের সাহায্যে সলভ করতে বলছে। এই অঙ্কগুলোকে নিয়ে একটু ডিসকাস করা যায়। আমি এখান থেকে 3 নম্বরের প্রথমে একটা অঙ্ক একটু চুজ করে নিলাম। 1 আর 2 আপাতত তোদের হোমওয়ার্ক হিসাবেই থাকবে। অ্যাকচুয়ালি 3, 4 অথবা দীর্ঘ কয়েকটা অঙ্ক একটু ডিসকাস করে দিলে 1 আর 2 নিজেরা করতে পারবি। ওকে, তো যাই হোক, আমি 3-এর দাগের একটা অঙ্ক চুজ করছি প্রাথমিকভাবে। নর্মালি আমরা x³ চুজ করছি, ঠিক আছে, x³ চুজ করছি। আচ্ছা, আমি একটা কাজ করি, x³ চুজ না করে √x-কেই চুজ করি। x³ হয়তো একটু তুলনামূলক সহজ হয়ে যাবে, কারণ প্রয়োজনে আমরা a³ - b³ সূত্র লাগাতে পারবো বা এটসেট্রা কিছু না কিছু করে নিতে পারবো। তো √x-কে একটু চুজ করার কারণটা হলো অনেকের একটু সন্দেহ থাকতে পারে যে রুট হলে কেমনভাবে কী করবো, একটুখানি এটা ডিসকাশন করা দরকার আছে। তো যাই হোক, আমি √x অঙ্কটাকে চুজ করছি। x³ তোরা নিজেরাই পেরে যাবি। যাই হোক, মূল কনসেপ্টটা বুঝলে যে কোনো অঙ্কই পারার কথা। তো প্র্যাকটিক্যালি কী দিয়েছে, f(x) ইকুয়ালস টু √x দিয়েছে। আমি এটা ফার্স্ট ভিডিওতেও যদিও একটু ডিসকাশন করেছি, তবুও একটু ডিটেলিংয়ে ডিসকাশন করছি যাতে হোম টাস্কগুলো করতে সুবিধা হয়। দেখ, f(x) ইকুয়াল টু √x দিয়েছে, এর ডেরিভেটিভ বের করতে বলেছে, কিন্তু ডেরিভেটিভটা এমনি সূত্রের সাহায্যে বের করলে হবে না, এটা কি প্রথম প্রিন্সিপাল মানে হলো সংজ্ঞার সাহায্যে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করে রাখি আমরা, যদি f(x) ইকুয়াল টু √x হয়, ডেরিভেটিভ ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হয়, f'(x) এর ডেরিভেটিভ ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হয়, f'(x) বলতে কী বোঝায়, আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি √x মানে আমরা কী লিখতে পারি, x⁻², তাই তো। √x বলতে আমরা এটা এমনি লিখতে পারি x⁻²। তাহলে x⁻² এর ডেরিভেটিভ করছি, তাহলে কী হয়, পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, মানে হাফটা সামনে আসবে আর x থাকবে, আর x-এর পাওয়ারে কী বসবে, ½ - 1। তাহলে প্র্যাকটিক্যালি কী হচ্ছে, ½ ঠিক আছে। তাহলে এখান থেকে কী আসছে, 1/x², কারণ মাইনাস থাকলে আমরা সেটা নিচে চলে যায়। তাহলে অ্যাকচুয়ালি কী আসছে, 1/2 √x। এটা যেটা আমরা বের করলাম, এটা কিন্তু আমি আবার বলছি, এটা নর্মালি কিন্তু আমরা ফর্মুলার সাহায্যে বের করলাম, 1/2 √x অ্যান্সার এলো। কিন্তু এখানে কিন্তু সেভাবে বের করতে দেয়নি, এখানে বের করতে দিয়েছে কি, ফার্স্ট প্রিন্সিপাল বা সংজ্ঞার সাহায্যে বা বাই ডেফিনেশন বা প্রথম সূত্রের সাহায্যে বের করতে দিয়েছে এটা আমাদের।
তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি কেউ সলভ করে দেয় তাহলে কিন্তু অঙ্কটা একদম ভুল, একদমই ভুল। কারণ ইনস্ট্রাকশানে যেটা বলেছে সেভাবেই সলভটা করতে হবে। এই জিনিসটা বারবার মেনশন করা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী দেখা যায় পরীক্ষার সময় গিয়ে নর্মালি ফর্মুলার সাহায্যে অঙ্ক করে দিয়ে চলে আসে, একদম কেটে পুরো জিরো বসিয়ে দেবে। 4 যদি থাকে, 4 মার্কস যদি থাকে, পুরো কেটে জিরো বসিয়ে দেবে। আর এইটুকু অঙ্ক করার জন্য তোকে কখনো 4 মার্কস দেবে না। এইটুকুনি একটা ফর্মুলা আর একটা পাতি অঙ্ক করার জন্য কখনোই 4 মার্কসের জন্য এই অঙ্কটা দেয়নি। নিশ্চিতভাবে তার পেছনে রিজন আছে বলে 4 মার্কস দিয়েছে। তাহলে কীভাবে আমরা বাই প্রিন্সিপাল বা ফার্স্ট ডেফিনেশন আমরা অঙ্কটাকে সলভ করতে পারি সেটা দেখা যাক। যাই হোক, অ্যান্সারটাকে একটু মাথায় রাখ যে 1/2√x আসছে। তাহলে আমরা বাই ডেফিনেশনও যদি সলভ করি অ্যাকচুয়ালি 1/2√xই আসা উচিত। তো আমরা একটা ক্রস চেক করে নিতে পারবো যে আমাদের অ্যান্সারটা ঠিক এলো না ভুল এলো। ঠিক আছে, ওই কারণে আমি একবার একটু বের করে রাখলাম। তো এটা হলো 1/2√x। ওকে, তো যাই হোক, এখন আমরা একটু চলে আসছি যে কীভাবে ফার্স্ট প্রিন্সিপালের সাহায্যে করব। ফার্স্ট প্রিন্সিপালের অ্যাকচুয়ালি সূত্রটা কী বলছে, f ড্যাশ এক্স ইকুয়ালস টু কী হবে, লিমিট h টেন্স টু 0 f অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স প্লাস এইচ। ওকে, এখন আমাদের খুব বুঝে শুনে এফ অফ এক্স প্লাস এইচের মানটা বসাতে হবে, খুব বুঝে শুনে এফ এক্সের মানটাও বসাতে হবে। আর নিচে সবসময় এইচ থাকবে, আর এখানে সবসময় এইচ টেন্স টু 0ই হবে। যখনই ফার্স্ট প্রিন্সিপাল বা সংজ্ঞার সাহায্যে বা প্রথম সূত্রের সাহায্যে কথা আসবে তখনই কি ওখানে এইচ টেন্স টু 0ই হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখা যাক যে ব্যাপারটা কী দিয়েছে। এফ এক্স যে ফাংশনটা দিয়েছে সেটা দিয়েছে হলো √x। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ আমরা কী পাচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ আমরা কী পাচ্ছি, এখানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসলো। তাহলে এখানে ডান দিকেও প্রতিটা এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসবে। তাহলে এখানে একটাই এক্স আছে, তাহলে রুটের ভেতরে কী হবে, এক্স প্লাস এইচ হয়ে গেল। ওকে, এখন আমরা যেটা বের করতে চাইছি এখানেও এফ অফ এক্স প্লাস এইচের মান বসিয়ে দিয়ে √x প্লাস এইচ, আর এফ এক্সের মান বসিয়ে দিয়ে কি √x, আর নিচে যা ছিল তাই। তাহলে আলটিমেটলি আমরা কী লিখতে পারছি যে লিমিট h টেন্স টু 0 √x প্লাস এইচ মাইনাস √x বাই এইচ। কী পেলাম, √x প্লাস এইচ মাইনাস √x বাই এইচ। তো অ্যাকচুয়ালি আমাদের এই অঙ্কটাই সলভ করে দেখতে হবে যে অ্যান্সারটা কী আসছে কিনা, অ্যান্সারটা অ্যাকচুয়ালি 2√x আসছে কিনা। কারণ অলরেডি একটু ক্রস চেক আপের জন্য দেখে রেখেছি যে ওটার ডেরিভেটিভ অ্যান্সার 2√x আসছে। তাহলে এইটার অ্যান্সারটা কী আসছে সেটা আমাদের এখন দেখতে হবে। এটা অ্যান্সার অ্যাকচুয়ালি 2√xই আসা উচিত। সরি, 2√x না, এটা ছিল 1/2√x। ভালো করে খেয়াল করে নিই, ভিডিওটা রিমাইন্ড করে 1/2√x অ্যান্সারে ছিল। তো যাই হোক, অ্যাকচুয়ালি এইটাকে ক্যালকুলেশন করলে 1/2√x আসা উচিত। এখন আমাদের সেটাই মানে লিমিটের প্রসেস অনুযায়ী বা লিমিটের সূত্রগুলোকে অ্যাপ্লাই করে করে আমাদের এখন এটা দেখতে হবে। ওকে, তো যাই হোক, দেখা যাক কী দাঁড়াচ্ছে ব্যাপারটা। তাহলে অঙ্কটা আছে এই মুহূর্তে এরকম যে লিমিট h টেন্স টু 0 √x প্লাস এইচ মাইনাস √x বাই এইচ। তো কীভাবে সলভ করবো আমরা জানি, দেখ করণী থাকলে কী করি। এখন দেখ যা করবি অ্যাকচুয়ালি লিমিটের অঙ্ক হবে, ওই কারণে বলেছিলাম যে একটু লিমিটের অঙ্ক ভালো করে শিখে রাখ, কারণ ডেরিভেটিভে গিয়ে লাগবে। দেখ ডেরিভেটিভে এসে লাগছে কিন্তু, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি লিমিটে আমরা কী করেছিলাম, যখনই করণী ছিল মানে সার্ড মানে √, যখনই ছিল কী করেছিলাম, করণী নিরসন করেছিলাম। করণী নিরসন করতে গেলে এখানে লবে আর হরে কী দিয়ে গুণ করতে হবে, √x প্লাস এইচ প্লাস √x দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে দে, লিমিট h টেন্স টু 0 √x প্লাস এইচ মাইনাস √x ইন্টু √x প্লাস এইচ প্লাস √x। লবে হরে আমরা এই ভ্যালুটা দিয়ে গুণ করছি, কি কোন ভ্যালু, √x প্লাস এইচ প্লাস √x দিয়ে। ওকে, আচ্ছা, এবার কি পাচ্ছি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে কী হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখ লিমিট h টেন্স টু 0 লিখলাম। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে √x প্লাস এইচের হোল স্কোয়ার মানে কি x প্লাস এইচ হবে, মাইনাস √x এর হোল স্কোয়ার মানে কি x হবে। আর নিচে অ্যাজ ইউজুয়াল যা আছে সেগুলো থাকুক। তাহলে √x প্লাস এইচ প্লাস √x। ওকে, আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে একটু সরিয়ে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, ভালো করে খেয়াল কর। এখন আমরা কি পাচ্ছি, এখানে এই এক্স কেটে গেল, তাহলে লবে শুধু এইচ পড়ে থাকছে, আর হরেও একটা এইচ আছে। তাহলে প্র্যাকটিক্যালি পরের লাইনে এই এইচ আর এই এইচও কেটে যাবে। তাহলে অঙ্কটা কী দাঁড়াবে, অঙ্কটা দাঁড়াবে এরকম যে লিমিট h টেন্স টু 0 1/√x প্লাস এইচ প্লাস √x। এখন আমরা ভ্যালুটা বসিয়ে দেখব যে হরে কোনো রকমভাবে কোনো 0 চলে আসছে কিনা। এইচের মান যেই 0 বসাবো, এইচের মান আমরা 0 বসাবো, তাহলে বসালে কী হচ্ছে, √x প্লাস 0 প্লাস √x। না, হরে কোনো 0 আসছে না, তাহলে আমাদের অন্য কোনো সমস্যা নেই। তাহলে প্র্যাকটিক্যালি কী হচ্ছে দেখ,
রুট এক্স প্লাস রুট এক্স হরে তার মানে 1/2 রুট এক্স। ভালো করে খেয়াল কর, দেখ ফর্মুলার সাহায্যে আমরা 1/2 রুট এক্স পেয়েছি, আর এখানেও আমরা কি বাই ডেফিনেশন বা বাই ফার্স্ট প্রিন্সিপাল সেটার সাহায্য কি 1/2 রুট এক্সই পেলাম। তাহলে অ্যাকচুয়ালি কি আমরা যে সঠিক পথে আছি বা সঠিক অ্যান্সার বেরিয়েছে সেটা আমরা কনফার্ম করতে পারলাম। তো যাই হোক, এই লিমিটের সাহায্য নিয়ে মানে বাই ডেফিনেশন বা সংজ্ঞার সাহায্যে বা বাই ফার্স্ট প্রিন্সিপাল বা প্রথম সূত্রের সাহায্যে এইভাবে অঙ্কটা করা হয়। যাই হোক, এবার কারো সন্দেহ থাকতে পারে যে আমি এক্স কিউবের অঙ্কটাকে স্কিপ করলাম, তাহলে এক্স কিউবের অঙ্কটা কি কঠিন? এরকম অনেকের সন্দেহ থাকে যে টিচাররা যেটাকে স্কিপ করে যায় সেটা মানে একটু বেশি কঠিন থাকে, ওই কারণে স্টুডেন্টদের কাছে দিয়ে দেয় মনে। তো যাই হোক, আমি একটু এক্স কিউব কেন এক্স টু দি পাওয়ার 6 দেখি। এক্স টু দি পাওয়ার 6-এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হবে, যদি আগের অঙ্কটা বুঝে থাকিস নিশ্চয়ই এটা বোঝা উচিত যে আমাদের যে সূত্রটা আছে এক্স প্লাস এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় কী বসবে? এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 6 বসবে, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 6 বসবে। আচ্ছা, এটা একটুখানি শেয়ার করে দিই, তাই তো মাইনাস কী হবে? এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কী হবে? এইচ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছিস। ঠিক আছে, আমি নয়তো একবার লিখে দিচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা হলো মেন সূত্র। এবার এফ এক্স কী আমাদের? এফ এক্স তো এক্স টু দি পাওয়ার 6কে ধরে এগোচ্ছি আমরা, এক্স টু দি পাওয়ার 6কে ধরে, তাহলে এক্স প্লাস এইচ যেই বের করবো কী হবে? এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 6 হবে। ঠিক আছে, আর এই এফ এক্সের জায়গায় কী বসবে? এক্স টু দি পাওয়ার 6, আর নিচে কী আছে? এইচ। আচ্ছা, অঙ্কটা এই মুহূর্তে এরকম পজিশানে আছে। তো করণী যখন ছিল, করণী নিরসনের মাধ্যমে তো করে দিলাম, মানে হোল টু দি পাওয়ার 6 বা হোল কিউব বা হোল টু দি পাওয়ার 5 এইসব থাকলে আমরা কীভাবে সলভ করবো? এখন অনেকেরই খুব স্বাভাবিকভাবে কোশ্চেনটা আসছে, এই অঙ্ক লিমিটে করেছিস, এই অঙ্ক লিমিটে করেছিস, একটু শুধু অবজারভেশন দরকার, কিচ্ছু দরকার নেই এখানে, একটু অবজার্ভ করলে অঙ্ক এমনি হয়ে যাবে। তো যাই হোক, আমি অবজারভেশনটা একটু করিয়ে দিচ্ছি। আমরা কি করব, আমরা এখানটায় এক্স প্লাস এইচের মানটাকে একটা কিছু ধরবো। এক্স প্লাস এইচের মান সাপোজ ওয়াই ধরলাম, এক্স প্লাস এইচের মান আমরা ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই যদি ধরি, এখানে দেখ আছে এইচ টেন্স টু 0, আমাদের নিশ্চয়ই মনে আছে যে যখনই আমরা কিছু ধরি তাহলে আমাদের কি যেটা ধরছি পুরো অঙ্কটাকে সেইটাতে কনভার্ট করে নিতে হবে। তো অঙ্কটার এইচ দিয়ে থাকা চলবে না, যেহেতু আমরা ওয়াই দিয়ে কিছু একটা ধরেছি, তো পুরো অঙ্কটা এইচ থেকে ওয়াইতে কনভার্ট করতে হবে। আর এক্স যেমন রয়েছে তো থাকুক, কোনো অসুবিধা নেই, কারণ এখানে চলরাশি এক্স নয়, এখানে চলরাশিকে এইচ, এইচ হলো চলরাশি, কারণ যার সাপেক্ষে লিমিটটা বের করি সেই হলো চলরাশি। বি কেয়ারফুল। তাহলে কি এইচ থেকে পুরো অঙ্কটা ওয়াইতে কনভার্ট করবো। আচ্ছা, দেখা যাক কী করছি আমরা। এইচ টেন্স টু 0, তাহলে এইচ টেন্স টু 0-র মান যদি এখানটায় বসিয়ে দিই আমরা, মানে কি এইচের মান 0 বসাচ্ছি, তাহলে এইচের মান 0 বসালে তাহলে কি ওয়াইয়ের মানটা কী হয়ে যাচ্ছে? এক্স। ওয়াইয়ের মান ইকুয়াল দিয়ে তো এক্স লিখবো না, যেহেতু টেন্স টু দিয়ে কাজ হচ্ছে, তাহলে ওয়াই টেন্স টু এক্স লিখবো। তাহলে অঙ্কটা কী দাঁড়ালো? অঙ্কটা এইটা দাঁড়ালো এখানে যে লিমিট ওয়াই টেন্স টু এক্স। ওকে, আচ্ছা, আর এখানটায় কী দাঁড়ালো? এইটার মান আমরা ওয়াই ধরেছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, আর এখানে কি নিচে এইচ আছে, এইচের মানটা কি? ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো? ওয়াই মাইনাস এক্স। আশা করি এবার ফর্মটা দেখা যাচ্ছে। এখনও যাদের এই ফর্মটা এখনও দেখে বোঝা যাচ্ছে না বা যার চেনার অসুবিধা হচ্ছে, তাদেরকে বলবো লিমিটের ভিডিওগুলোকে আবার ভালো করে দেখতে, লিমিটের ভিডিওগুলোকে আবার ভালো করে দেখতে। আমি এখানে একটু তাও রিপ্রেজেন্ট করে দিই। লিমিটের একটা ফর্মুলা বলছে এইটা, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এইটার লিমিট ভ্যালু কী হয়, মানে ফাইনাল অ্যান্সার কী হয়? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। ভালো করে খেয়াল কর এবার, এই যে এখানে যে এক্স মানে ফর্মুলার যে এক্স, সেই ফর্মুলার এক্সের জায়গায় কে আছে? ফর্মুলার এক্সের জায়গায় রয়েছে ওয়াই। খেয়াল কর, ফর্মুলার এক্সের জায়গায় প্রতিটা জায়গায় রয়েছে ওয়াই, যেখানে যেখানে ফর্মুলার এক্স রয়েছে সেখানে সেখানে ওয়াই রয়েছে। আচ্ছা, ফর্মুলার যেখানে যেখানে এ আছে, ফর্মুলার যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে কি আছে? এখানে সেখানে সেখানে রয়েছে আবার এক্স। তাহলে ফর্মুলার এক্সের জায়গায় অঙ্কে রয়েছে ওয়াই, ফর্মুলার এর জায়গায় অঙ্কে রয়েছে এক্স। ঠিক আছে, আর ফর্মুলার এন, এই যে পাওয়ার এন, ফর্মুলার এনের জায়গায় কি রয়েছে? মানে পাওয়ারে রয়েছে 6। তাহলে এখানে সূত্র কি বলছে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে কি পাওয়ার প্রথমে বসবে, তার মানে কি 6। এর জায়গায় কে রয়েছে? অ্যাকচুয়ালি অঙ্কে এক্স রয়েছে, তাহলে 6 এক্স টু দি পাওয়ার কি বসবে? 6 মাইনাস 1, 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1।
ঠিক আছে, তাহলে 6x⁻6 - 1 যদি হয় তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে 6x⁵ এমনকি এই যে x⁵ ছিল এটাকে নর্মাল ফর্মুলার সাহায্যে ডেরিভেটিভ কর, দেখ ডেরিভেটিভ করলে এইটাই আসে 6x⁵। তাহলে কি সংজ্ঞার সাহায্যে আমরা প্রপার অ্যান্সারটাই পেলাম যে 6x⁵। আশা করি x⁵ আমি যখন ডিসকাস করে দিলাম তাহলে x³ বা x⁷ বা x⁴ 1 কোটি 2 কোটি কোনোটাই অসুবিধা হবে না, যদি এইটা ভালো করে বুঝে থাকিস। অবশ্যই রেকমেন্ড থাকবে ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে দেখার, অবশ্যই রিওয়াইন্ড করে দেখ, ঠিক আছে। আচ্ছা এই গেল ব্যাপার। তো যাই হোক, এখন দেখ 3-এর দাগে যে অন্য অঙ্কগুলো রয়েছে, আমি √x, x³ x⁵ যেমন ডিসকাস করলাম, ঠিক একই কনসেপ্টের উপর বেস করে অ্যাকচুয়ালি 1/√x, কিউব√x এগুলো পেরে যাওয়া উচিত। আচ্ছা এর বাইরে যেগুলো রয়েছে মানে ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে, যে tan x/2 বা sec3x বা sin 2x, এই যেগুলো sin 4x সরি, যে এগুলোর যে রয়েছে এগুলো সলভ করার জন্য আমাদের কী করতে হবে, ঠিক এই সাহায্য নিতে হবে, যে এই যে প্রথম নিয়মের সাহায্য বা সংজ্ঞার সাহায্যে। প্র্যাকটিক্যালি এইগুলোকে যখন একটু গুছিয়ে লিখবি তখন দেখবি সেই অঙ্কটা লিমিটেই করে এসছিস, দেখতে পাবি। যখন এই জিনিসটাকে গুছিয়ে একটু লিখবি, মানে ওই যে সূত্রটা কি, মেন সূত্র কী, মানে প্রথম নিয়ম নয়, মেন সূত্র যে লিমিট h → 0 f(x + h - fx), তো সেখানে যখন sec3x বসবে তো একটা কি বসবে sec3 × x + h মাইনাস sec3x। তো যখনই এবার অঙ্কটা করবি, করতে যাবি যখন লিমিট, অ্যাকচুয়ালি অঙ্কটা দেখবি লিমিটে চ্যাপ্টারই করে এসেছিস অথবা ওর কাছাকাছি কিছু না কিছু অঙ্ক করেছিস, তো ওই কারণে অবশ্যই রেকমেন্ড থাকবে লিমিটের ভিডিওকে আরেকবার দেখ, অথবা নিজেরাই যে হোমওয়ার্কগুলো করেছিস সেই হোমওয়ার্কগুলোকে ভালো করে দেখ। ওকে, তাহলে এই গেল 3-এর দাগ। আচ্ছা এইবার আমি একটু আসি 4-এর দাগ। 4-এর দাগটা কী বলছে, যে fx = x + 1/x, x = 1 বিন্দুতে, এখানে দেখ একটা পার্টিকুলার বিন্দু আকারে দিয়েছে। তো 3-এর দাগ থেকে আমি অ্যালজেব্রিক অঙ্ক করেছি, আমি 4-এর দাগ থেকে একটা ত্রিকোণমিতিক অঙ্ককে চুজ করি, যাতে অ্যাকচুয়ালি দুটোর একটা সাপ্লিমেন্ট হয়ে যায়, মানে একটা হেল্পফুল একটা দিক তৈরি করে। তো যাই হোক, 4-এর দাগে যদি 3 নম্বর অঙ্কটাই আমি চুজ করি, হ্যাঁ 4-এর দাগে যে 3 নম্বর অঙ্কটা যদি আমি চুজ করি মানে sec2x, সেটা বলছিল x = π/6 বিন্দুতে। দেখ 3-এর দাগ আর 4-এর দাগের মধ্যে মেন পার্থক্যটা কী, 3-এর দাগে কোনো বিন্দু দেয়নি, কিন্তু 4-এর দাগে কি বিন্দু আকারে দিয়ে দিয়েছে, ওই বিন্দুটাই বের করতে হবে আমাদের বলছে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক কী করছি আমরা, sec2x x = π/6 বিন্দুতে। তাহলে কী দিয়েছে আমাদের, দেখ fx দিয়ে দিয়েছে হলো sec2x, তাহলে কী বের করতে হবে আমাদের এর সঙ্গে, যে f(x + h) এর মান কী হয়, কী হবে sec2 × x + h হচ্ছে, ঠিক আছে। এখন দেখ কী বের করতে হচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি সূত্রটা কি বলছে, যে লিমিট h → 0 f(x + h - fx/h), এটা কার সূত্র, এটা হলো f'(x) মানে ফার্স্ট ডেরিভেটিভের সূত্র, এটা আমাদের বের করতে হচ্ছে f'(x) = লিমিট h → 0 f(x + h - fx/h), ঠিক আছে। তাহলে প্র্যাকটিক্যালি এখানটা কী বসছে, লিমিট h → 0 f(x + h) এর মান কি sec2 × x + h, sec2 × x + h মাইনাস fx এর মান কি sec2x/h। ওকে, এখন ভালো করে খেয়াল করে দেখ π/6 বিন্দুতে বের করতে দিয়েছে। আচ্ছা আমি একটু রিকনফার্মিং করে নিই যে π/6 নাকি, হ্যাঁ π/6 বিন্দুতে বের করতে দিয়েছে। এখন দেখ দুটো কাজ করতে পারিস, দুটো ওয়েতে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। দুটো ওয়ে কি, একটা ওয়ে এটা হতে পারে যে এখানে আমরা এক্সের মান π/6 প্রথমেই বসিয়ে দিই, এক্সের মান π/6 বসিয়ে দিয়ে যদি আমরা বাম দিকে এক্সের মান π/6 বসাই, তাহলে ডান দিকেও এক্সের মান π/6 বসাবো প্রতিটা জায়গায়, সেই π/6 বসিয়ে দিই, তারপরে ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারিস, ঠিক আছে। হয় একটা প্রসেস এইটা হতে পারে, অথবা আরেকটা প্রসেস কি হতে পারে, 3-এর দাগে যেভাবে অঙ্কগুলো করছিলাম, মানে কি নর্মাল এক্সকে রেখে লিমিট দিয়ে পরপর অঙ্কগুলো করে গেলি, মানে 3-এর দাগে যেভাবে করছিলাম সেভাবে করে গেলি, করে যাওয়ার পরে একদম শেষে গিয়ে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারের জায়গায় তখন এক্সের মান π/6 বসিয়ে দিলাম। তাহলে একটা প্রসেস কি হতে পারে, যে প্রথমে এক্সের মান π/6 বসিয়ে আমরা তারপরে লিমিটকে অ্যাপ্লাই করি, এটা ফার্স্ট একটা প্রসেস হতে পারে, এভাবেও সলভ করতে পারিস, এভাবেও যে অ্যান্সারটা বেরোবে। অথবা সেকেন্ড আরেকটা প্রসেস কী হতে পারে, যে আমরা প্রথমে লিমিটটাকে অ্যাপ্লাই করি, তারপরে যে অ্যান্সারটা এলো সেখানে এক্সের মান π/6 বসাই, এখানেও যে অ্যান্সারটা বেরোবে সেটাও ফার্স্ট প্রসেসের সাথে বাস একই হবে। তো
তো যে কোনো একটা প্রসেসকে আমরা নিতে পারি। তো যাই হোক, আমি 3 দাগের প্রসেসটাই আপাতত ক্যারি করছি, মানে প্রথমে লিমিটটা অ্যাপ্লাই করে নিই, তারপরে গিয়ে ভ্যালুটা বসাই। এতে কী হবে, 3 দাগের অঙ্কগুলো করতেও একটু হেল্পফুল হয়ে যাবে, সেই আইডিয়াটাও এখানে একটু পেয়ে যেতে পারিস। ঠিক আছে, তো যাই হোক, তাহলে সেই ক্ষেত্রে দেখ আমি একটু এগুলো সরিয়ে দিই। আলটিমেটলি আমরা এখন এই পজিশানে আছি, যে কী পজিশন, সেক 2 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স। দেখ এখানে 3 দাগে একটা অঙ্ক ছিল সেক 3s, সেক 3x-এর অঙ্কটাও এইটা সাহায্য নিয়ে করে ফেলতে পারি। তো প্র্যাকটিক্যালি সেকগুলোকে আমরা 1/cos লিখে ফেলতে পারি। 1/cos লিখে ফেললে অ্যাকচুয়ালি কী হবে, এটা হয়ে যাচ্ছে দেখ 1/cos 2 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস 1/cos x, আর নিচে কী হচ্ছে, এইচ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার লসাগু করে দে, এইটুকু লসাগু, এটুকু লসাগু করলে কী হচ্ছে, cos x ইন্টু cos, আচ্ছা এটা cos x এটা cos 2x আছে, sec 2x ছিল, এটা cos 2x হবে, ভুল লেখা হয়েছে একটু। তো যাই হোক, এখন যদি লসাগু করে দিস, লসাগু করে দিলে আলটিমেটলি কী হবে, উপরে হয়ে যাবে দেখ cos 2x মাইনাস cos 2 ইন্টু এক্স প্লাস এইচ, আর নিচে হচ্ছে ওই লসাগুর ভ্যালুটা, মানে কি cos 2x ইন্টু cos 2x প্লাস এইচ, আর এটার সাথে কী গুণ আছে, এটার সাথে এইচ গুণ আছে, কারণ এটা অলরেডি হরেই ছিল। আলটিমেটলি এরকম জায়গায় গেল। এখন দেখ এখানে cos c মাইনাস cos d সূত্র লাগাতে হবে, যে এই জায়গাটায় cos c মাইনাস cos d সূত্র লাগাতে হবে, মানে ত্রিকোণমিতির ওই যোগফল গুণফলের পারস্পরিক রূপান্তর, cos c মাইনাস cos d সূত্র। আচ্ছা cos c মাইনাস cos d সূত্র লাগালে কী হয়, cos c মাইনাস cos d সূত্র বলছে হলো 2 sin c প্লাস d বাই 2, আমি এখানে একটু সাইডে লিখে দিই, 2 sin c প্লাস d বাই 2, আর হবে হলো sin d মাইনাস c বাই 2, sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তো যাই হোক, এই জায়গায় উপরের এই পজিশনে একটু লেখাগুলো সরিয়ে দিচ্ছি আমি, সূত্রটা অ্যাপ্লাই করি, এই যে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 cos c মাইনাস cos d, তাহলে কী হবে, 2 sin c প্লাস d বাই 2, c এর জায়গায় কত আছে 2x, আর d এর জায়গায় কত আছে 2x প্লাস এইচ, 2x আর 2x প্লাস এইচ যদি যোগ করি কী হয় 4x প্লাস 2h, তাকে আবার কী করছি 2 দিয়ে ভাগ করছি, তো ক্লিয়ারলি কী হবে sin 2x প্লাস এইচ আসবে। sin 2x প্লাস এইচ কিছুই না, 2x আর 2x প্লাস 2h মানে কি হচ্ছে 4x প্লাস 2h, তাকে কি 2 দিয়ে ভাগ করেছে, এই যে সূত্রে 2 আছে তাই বাই 2, তাহলে sin 2x প্লাস এইচ হচ্ছে, সঙ্গে কি হচ্ছে sin d মাইনাস c বাই 2, d মাইনাস c মানে কি 2x প্লাস 2h থেকে 2x বিয়োগ হচ্ছে, 2x প্লাস 2h থেকে 2x বিয়োগ হলে কী পড়ে থাকে 2h পড়ে থাকে, 2hকে যদি 2 দিয়ে ভাগ করি কি হচ্ছে sin h হচ্ছে। ওকে, আচ্ছা নিচে অলরেডি কী ছিল, যেটা ছিল সেটা বসে যাক, তাহলে কী ছিল h cos 2x cos 2x প্লাস এইচ 2 ইন্টু এক্স প্লাস এইচ। আচ্ছা একটা জিনিস কিন্তু লিখছি না কোনো লাইনে, সেটা না একদম মিস না হয়, লিমিট এইচ টেন্স টু 0, এটা কিন্তু প্রতিটা লাইনে লিখে চলতে হবে, এখানেও মিস করেছি বা আগেও হয়তো মিস রেখেছিলাম, লিমিট এইচ টেন্স টু 0 কিন্তু অবশ্যই প্রতিটা লাইনে লিখে যেতে হবে, কোনোভাবেই যেন মিস প্রিন্ট না হয়। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ কী হচ্ছে, আচ্ছা এখনই কি আমরা এইচের মান 0 বসিয়ে দিলে আমরা কি আমাদের সমাধান করতে পারছি, এখনও কিন্তু এইচের মান বসালে কিন্তু হরে 0 চলে আসছে, যে হঠাৎ করে কিন্তু এইচের মান 0 বসাতে আমরা পারবো না, তাহলে আমরা কি করব, এখানে দেখ সাইন এইচ বাই এইচ, এটা দেখ 1 হবে, তাহলে এইটাকে আলাদা করে দিই, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, এটাকে আলাদা লিখলাম, আর বাদ বাকি পার্টগুলোকে আলাদা লিখলাম, মানে লিমিট এইচ টেন্স টু 0, উপরে আছে 2, আচ্ছা আরেকটা জিনিসও ঘটছে এখানটায়, না এটা কিছু হচ্ছে না যেটা ভাবছিলাম, যাই হোক 2 সাইন 2x প্লাস এইচ যা যা আছে বসিয়ে দে, 2 সাইন 2x প্লাস এইচ, আর নিচে কী আছে cos 2x ইন্টু cos, তাহলে cos 2x ইন্টু cos 2 ইন্টু এক্স প্লাস এইচ। ক্লিয়ার, তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, এখানে দেখ লিমিটের ভ্যালু সাইন এইচ বাই এইচ, লিমিট এটা সূত্র, এটা কী হয়ে যায় 1 হয়ে যায়। আচ্ছা আর ডান দিকে যে পুরো জায়গাটুকু রয়েছে, এই জায়গাটায় যদি আমরা এইচের মানগুলো বসিয়ে দিই তাহলে কী আসছে দেখ 2 সাইন 2x প্লাস এইচ ছিল, তাহলে 2x প্লাস 0 হচ্ছে। ওকে, আর নিচে কী হচ্ছে cos 2x ইন্টু cos 2x প্লাস 0। ক্লিয়ার, তাহলে প্র্যাকটিক্যালি কী দাঁড়াচ্ছে, প্র্যাকটিক্যালি একটু ভালো করে খেয়াল কর, 2 থাকছে, আচ্ছা উপরেও সাইন 2x আছে, 2x প্লাস 0 মানে 2x প্লাস 0 লিখবো না, আলটিমেটলি সাইন 2x, তাহলে এই সাইন 2x বাই এই cos 2x কী হয়ে যাবে tan 2x, আর নিচে আরেকটা cos 2x আছে, কারণ এই 0 কিছু থাকার অস্তিত্ব নেই, আলটিমেটলি cos 2x আছে, cos 2xটা আবার উপরে গেলে কী লিখতে পারি sec 2x, মানে আলটিমেটলি কী দাঁড়ালো 2 tan 2x sec 2x। ঠিক আছে, মানে এরকম দাঁড়ালো যে 2 tan 2x sec 2x।
টু ট্যান টু এক্স সেক টু এক্স, কার মান? এফ ড্যাশ এক্সের মান। এইটা কিন্তু আমাদের মানে আপাতত একটা ফাইনাল রেজাল্ট, মানে ডেরিভেটিভের রেজাল্টটা পেলাম, এখনও কিন্তু বিন্দুতে আমরা বসাইনি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু টু ট্যান টু এক্স সেক টু এক্স। প্র্যাকটিক্যালি যদি সেক থ্রি এক্সের ডেরিভেটিভ করিস, যেটা 3-এর দাগে রয়েছে, সেটার অ্যান্সার তাহলে কী হবে? সেটার অ্যান্সার হবে থ্রি ট্যান থ্রি এক্স সেক থ্রি এক্স। যদি সেক ফাইভ এক্সের করিস কী হবে? ফাইভ ট্যান ফাইভ এক্স সেক ফাইভ এক্স। একই কনসেপ্টই আসতে থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এইবার এখানটায় কী দিয়েছে? এক্সের মান π/6 বসাতে দিয়েছে, তাহলে এফ ড্যাশ π/6 এবার বসিয়ে দেয়। এখানে এক্সের মান এবার π/6 বসিয়ে দেয়, তাহলে ডান দিকেও প্রতিটা এক্সের জায়গায় π/6 বসবে, তাহলে কী হবে? টু ট্যান টু ইন্টু π/6 সেক টু ইন্টু π/6। ক্যালকুলেশন করা যাক এখন। টু ট্যান কী হচ্ছে? π/3 ইন্টু কী হচ্ছে? সেক π/3। আচ্ছা, ট্যান π/3 মানে কি? ট্যান 60 ডিগ্রির মান। ট্যান 60 ডিগ্রির মান কত হয়? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হলো √3, তাই তো? √3 বসিয়ে দেয় ইন্টু সেক 60। সেক 60 ডিগ্রির মান কত হচ্ছে? কস 60 মান তো হাফ, সেক 60 মান 2, তাই তো? তাহলে 2 বসিয়ে দেয়। ওকে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা আমরা কত পেলাম? 4√3। ফাইনাল অ্যান্সারটা আমাদের দাঁড়ালো 4√3। কি? এফ ড্যাশ π/6 মানে এক্স ইকুয়াল টু π/6 বিন্দুতে এফ এক্সের ডেরিভেটিভের মান হচ্ছে 4√3। ঠিক আছে, তাহলে এইভাবেই তোকে অঙ্কগুলো করতে হবে। আমি দুটো প্রসেসই বললাম। প্র্যাকটিক্যালি মানে প্রথমে মান বসিয়ে তারপরে লিমিটের ক্যালকুলেশন করতে পারি, অথবা প্রথমে লিমিটের ক্যালকুলেশন করে তারপরে মান বসাতে পারি। আমি যদিও এখানে সেকেন্ড প্রসেসটা দেখিয়েছি, তো ফার্স্ট প্রসেসও কেউ করতে পারিস, আলাদা কিচ্ছু হবে না, শুধু লিমিটটা পরে অ্যাপ্লাই করতে হবে। আগে মানটা বসবে, তারপর লিমিটটা অ্যাপ্লাই করতে হবে। এবার লিমিটের কনসেপ্ট তো একই কনসেপ্ট, একইভাবে ফর্মুলা অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে? আলাদা কিছু হবে না। তো এইভাবেই দেখ 4-এর দাগে অন্য অঙ্কগুলোকে করে ফেলবি আশা করছি। 5-এর দাগে মডিউলাস আছে ঠিকই, মডিউলাসের ডিসকাশন আমি করেছি, কিন্তু তবে এখানে একটা ঘটনা আছে। এখানে এক্সটেন্স টু 3+ বলেছে একটা, এক্সটেন্স টু 3- বলেছে একটা। এক্সটেন্স টু 3+ আর এক্সটেন্স টু 3-, এটার মান নির্ণয় করতে বলছে এবং বলছে এক্স ইকুয়াল টু 3-তে এটা অন্তর্কলন যোগ্য কি না জানতে চেয়েছে। আচ্ছা, এইটার সম্পর্কে একটু শুনে নেওয়া যাক আগে, তারপরে আমি 5-এর অঙ্ক দেখাই অথবা দীর্ঘর একটা অঙ্ক দেখাই, যেটা দেখাবো যাতে 5-এর অঙ্কটা করতে সুবিধা হয়। 5-এর অঙ্কটা করতে সুবিধা হয়। আচ্ছা, দেখ বিষয়টা কি ভালো করে একটু বোঝ, যে কখন একটা ফাংশন ডেরিভেবল বা অন্তর্কলনযোগ্য হবে। অন্তর্কলনযোগ্য বা ইংলিশে বলছে ডেরিভেবল, অথবা আরেকটা সিনোনিমস আছে সেটা বলছে ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল মানে কি? যাকে আমরা ডেরিভেটিভ করতে পারি, যে যোগ্য, ঠিক আছে, সেটা হলো অন্তর্কলনযোগ্য। তো এইটা অন্তর্কলনযোগ্য কখন হবে? যখন আমরা দেখ আমরা কি শিখেছি, এফ ড্যাশ এক্সের মান আমরা কি শিখেছি আগে আরেকবার একটু লিখে দিই। লিমিট h টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা আমরা শিখেছি। এখন এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স, মানে এফ এক্সের বাম পক্ষের অন্তর্কলন, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স যখন আমরা বের করবো, আমরা দেখ অলরেডি লিমিটের কনসেপ্টে জেনেছি লেফট সাইড মানে কি? কোনো জিনিসের নেগেটিভ সাইড, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে এটা কী বের করতে দিয়েছে? এটা অ্যাকচুয়ালি বের করতে হবে আমাদের লিমিট h টেন্স টু 0- কী রেজাল্ট দেয়। লিমিট h টেন্স টু 0- আর বাদ বাকি জিনিস একই, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। ওকে, আচ্ছা, আরেকটা কী হতে পারে? যে আর এফ ড্যাশ এক্স। আর এফ ড্যাশ এক্স মানে কি? আর ফর রাইট মানে কি ডান দিকের ফাংশনের ডেরিভেটিভ। তাহলে কি ওটা কী হবে? লিমিট h টেন্স টু কী হবে? খুব স্বাভাবিক 0+ হবে, h টেন্স টু 0+, আর বাদ বাকি এগুলো সেম বসবে, এগুলো সেম বসে যাবে, নিচে এইচ যা ছিল তাই বসবে। তাহলে এই যে এ লেফট ড্যাশ এক্স পেলাম আর আর এফ ড্যাশ এক্স পেলাম, মানে একটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স, আর এটা কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ এক্স, ঠিক আছে? কেউ আবার এটা ভাবিস না, কিন্তু একটা ডান হাতে করতে হবে, একটা বাঁ হাতে করতে হবে। যার যেটা হাত, লেখার হাত, সেই হাতেই করবি, কিন্তু এটা ডেরিভেটিভের ডান হাত আর ডেরিভেটিভের বাঁ হাত। ডেরিভেটিভের বাঁ দিক আমরা বিচার করতে গেলে h টেন্স টু 0- করি, আর ডেরিভেটিভের রাইট সাইড মানে ডান দিক আমরা বের করতে গেলে 0+ করি, ঠিক আছে? কারণ সেই কনসেপ্ট আমি কিন্তু লিমিটেও ডিসকাস করেছি, প্রয়োজন হলে ভিডিও রিওয়াইন্ড করে দেখ বা মানে পুরোনো ভিডিও দেখ। তো যাই হোক, এখন দেখ এল এফ ড্যাশ এক্স পেয়ে গেলাম আর আর এফ ড্যাশ এক্স পেয়ে গেলাম। এখন খাতায় নোট ডাউন কর যে একটা ফাংশন এফ এক্স, নোট ডাউন করে নিবি, একটা ফাংশন এফ এক্স তখনই ডিফারেন্সিয়েবল হবে বা তখনই অন্তর্কলনযোগ্য হবে যখন এই এল এফ ড্যাশ এক্সের মান আর আর এফ ড্যাশ এক্সের মান সমান হবে। মানে কি? তাহলে কী দাঁড়ালো? যখন এল এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু আর এফ ড্যাশ এক্স হবে, তখন আমরা বলতে পারি
ফাংশনটা অন্তর্কলনযোগ্য বা অবকলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল বা ডিফারেন্সিয়েবল অথবা ডেরিভেবল। ঠিক আছে, যদি যদি এটা ইকুয়াল না হয় তবে কিন্তু এটা কখনোই অবকলনযোগ্য নয়, একদমই নয়। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা আরেকটা বিষয় কি, এখন দেখ এই এক্সের জায়গাতেও কিছু একটা মান বসাতে হতে পারে। মানে আমাদের চেক করতে দিল সাপোজ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য কিনা, তাহলে আমাদের কী বের করতে হবে, এল এফ ড্যাশ 1 আর বের করতে হবে কি আর এফ ড্যাশ 1। তাহলে এল এফ ড্যাশ 1 আর এফ ড্যাশ 1 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলতে পারি 1 বিন্দুতে অবকলনযোগ্য, আর যদি ইকুয়াল না হয় তাহলে 1 বিন্দুতে অবকলনযোগ্য নয়। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলার আছে যে 1 বিন্দুতে অবকলনযোগ্য যদি না হয় এর মানে এটা নয় সেটা অন্য কোনো বিন্দুতে অবকলনযোগ্য হবে না। হতেই পারে 2 বিন্দুতে অবকলনযোগ্য হয়ে গেল, অথবা উল্টো কথাটাও বলা যায় যে 1 বিন্দুতে অবকলনযোগ্য মানে সেটা বোঝায় না আবার সব বিন্দুতেই অবকলনযোগ্য হবে। মানে এটা হতে পারে যে 2 বিন্দুতে গিয়ে হলো না, তার মানে কি কোনো একটা পার্টিকুলার বিন্দুতে কি বিহেভিয়ার বা কি ক্যারেক্টার দেখাচ্ছে তার উপর বেস করে কিন্তু সব বিন্দুকে আমরা কনফার্ম করতে পারি না, সে অন্য বিন্দু হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, এটা কি কোনো একটা বিন্দুর রেসপেক্টে। আর যদি ওভারঅল ফাংশনের রেসপেক্টে জিজ্ঞাসা করে যে ওভারঅল ফাংশনটা ডেরিভেবল কিনা, তাহলে কি আমরা নর্মাল কোনো বিন্দু বসানোর দরকারই পড়ছে না। এই যে একদম আমার মাথার উপরে এটা লিখেছি যে এল এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আর এফ ড্যাশ এক্স হচ্ছে কিনা, মানে দুটো ইকুয়াল হচ্ছে কিনা চেক করলে যথেষ্ট। ওকে, তো যাই হোক, একটা অঙ্কে চলে আসা যাক, তাহলে একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। প্র্যাকটিক্যালি সংক্ষিপ্ত যে 5-এর অঙ্কটা দেখতে পাচ্ছিস, সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা অ্যাকচুয়ালি ওই অঙ্ককেই রিপ্রেজেন্ট করছে। কারণ একটা অ্যাকচুয়ালি আছে একটা এক্স টেন্স টু 3 প্লাস একটা এক্স টেন্স টু 3 মাইনাস। তাহলে এরা দুজন যদি ইকুয়াল হয়ে যায়, এরা দুজন ইকুয়াল যদি হয়ে যায় তাহলে তুই বলতে পারবি যে অন্তর্কলনযোগ্য হবে। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু 3 প্লাসে বের করবি, এক্স টেন্স টু 3 মাইনাসে বের করবি। এটা আমি আপাতত ছেড়ে দিলাম কারণ লিমিটের অঙ্কের মতোই। ঠিক আছে, আমি একটু দীর্ঘ অঙ্ক দেখাই যাতে যে কনসেপ্টটা নিয়ে ডিসকাস করলাম সেটা একটু বুঝতে আর একটু সুবিধা হয়। মানে এইমাত্র লাস্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলাম। আচ্ছা, দীর্ঘর সম্ভবত এমসিকিউতেও কিন্তু এরকম একটা অঙ্ক রয়ে গেছে, সেই এমসিকিউর অঙ্কটা একটু বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখ, দীর্ঘর ঠিক আছে, আমি একটু বড় অঙ্কই দেখিয়ে দিচ্ছি। দীর্ঘ 6 নম্বর অঙ্কটা, দীর্ঘ 6 নম্বর অঙ্কটাকে আমি চুজ করছি। এখন এখানে দেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 আছে। আচ্ছা দেখ, অঙ্কটা আছে এরকম যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 যখন এক্স লেস দ্যান 1, লিখে নিয়েছি 2 হবে যখন এক্স ইকুয়াল টু 1, এখানে কমা আছে কিন্তু এটা, আর 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 যখন এক্স গ্রেটার দ্যান 1। তাহলে এখন আমাদের খুব ভালো করে অঙ্কটা বুঝে বুঝে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, এইটাকে আমি সাইডে লিখে রেখে দিই, এইটাকে আমি সরাবো না হুট করে, না তো একটু গুলিয়ে যেতে পারে। তাহলে আমাদের ফার্স্ট কী বের করতে হচ্ছে, আমাদের ফার্স্ট বের করতে হচ্ছে যে আমরা এল এফ ড্যাশ এক্স বের করি। এল এফ ড্যাশ এক্সের সূত্র কী বলছে আমরা আরেকবার একটু লিখে নিই, ধীরে সুস্থেই করি, কোনো তাড়াহুড়োর কিছু দরকার নেই। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, আর সবাই আমার সাথে সাথে খাতায় একটু লিখিস তাহলে বুঝতে সুবিধা হবে, শুধু ভিডিওটা দেখিস না, ভিডিওটা দেখতে দেখতে খাতায় লিখিসও বটে। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এইচ টেন্স টু 0 মাইনাস, কিন্তু ভালো করে খেয়াল করে নিবি। আচ্ছা, এখন দেখ আমাদের কোন বিন্দুতে বের করতে হবে, অঙ্কটা খেয়াল করে দেখ, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য কিনা যাচাই করতে বলেছে। এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য কিনা যাচাই করতে বলেছে, দেখে নিবি অঙ্কটা এক্স ইকুয়াল টু 1 বিন্দু আছে। ঠিক আছে, এখন আমি আরেকটা কথাও বলে দিই, যদি এক্স ইকুয়াল টু 1 বিন্দু বা কোন বিন্দু যদি না বলে দেয়, সবসময় দেখবি যে ফাংশনটা ব্রেক কোন পয়েন্টে হচ্ছে, ফাংশনটা ব্রেক হচ্ছে কিন্তু 1 পয়েন্টে, মানে 1 পয়েন্টে আলাদা আলাদা জিনিস আছে, লেস দ্যান 1 একটা, ইকুয়াল টু 1 একটা, গ্রেটার দ্যান 1 একটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে সবসময় খেয়াল করবি যে ফাংশনটা কোন পয়েন্টে ব্রেক হচ্ছে, যে পয়েন্টে ফাংশন ব্রেক হবে অ্যাকচুয়ালি ওই অবকলন যোগ্যতা সেই পয়েন্টেই চেক করতে হয়, মানে কিছু বুকে বলে দিক বা না দিক অ্যাকচুয়ালি সেই পয়েন্টেই চেক করবি। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী করবো, এখানটায় এল এফ ড্যাশ 1 বের করবো। এল এফ ড্যাশ 1 বলতে তাহলে কী বোঝাচ্ছে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস f1 বাই এইচ, এফ অফ 1 প্লাস এইচ মাইনাস f1 বাই এইচ। এখন একটু ভালো করে বুঝে নিতে হবে, এই জায়গাটা একবার বুঝে নিলে কিন্তু অসুবিধা হবে না। এইচ টেন্স টু 0 মাইনাস, ভালো করে শোন, প্রয়োজনে ভিডিওটাকে রিওয়াইন্ড করে করে বারে বারে শোন। এইচ টেন্স টু 0 মাইনাস মানে কি, মানে এইচের এমন একটা মান যেটা 0-র খুব কাছে কিন্তু 0-র থেকে ছোটো।
জিরো খুব কাছে কিন্তু জিরোর থেকে ছোটো এমন একটা মান মানে কি? এমন একটা মান মানে খুব স্বাভাবিকভাবে একটা নেগেটিভ ভ্যালুকে বোঝাচ্ছে, একটা নেগেটিভ ভ্যালুকে বোঝাচ্ছে। আচ্ছা, একটা নেগেটিভ ভ্যালু আমরা এরকম ধরলাম, -0.0000001, জিরোর খুব কাছে, তাই তো? জিরোর খুব কাছে ভ্যালুটা, কিন্তু জিরোর থেকে ছোটো, জিরোর বাম দিকে আছে। তার মানে কি জিরোর থেকে ছোটো মানে কি নেগেটিভ ভ্যালুকে বোঝাচ্ছে, মানে -0.0001। আচ্ছা, এখন এই জায়গাটা একটু খেয়াল করে, f(1 + h), তাহলে কি ওয়ানের সাথে এই এইচটা যোগ হচ্ছে। এইচ বলতে কোনটাকে বোঝাচ্ছিলাম? এই যে এইটাকে এইচ বলছি আমরা, মানে এইচ টেন্স টু জিরো। তাহলে কি জিরোর খুব কাছে, জিরোর থেকে ছোটো একটা ভ্যালু। তাহলে কি ওয়ানের সাথে এই যে এই এইচটা যোগ হচ্ছে, তাহলে ওয়ানের সাথে যদি এটা যোগ হয় তাহলে কী হবে? 1 - 0.0001, তার ভ্যালু কত হয় দেখতো? এটার ভ্যালু এরকম টাইপের কিছু একটা হবে, যে 0.999999, এরকম কিছু একটা হবে। তাহলে এই যে ভ্যালুটা পেলাম 0.99999, এই ভ্যালুটা খুব স্বাভাবিকভাবে 1 থেকে ছোটো। তাহলে আমরা কী পাচ্ছি? যে এইটা বুঝতে পারলাম, যখন এইচ টেন্স টু জিরো মাইনাস হচ্ছে তখন এই যে ভেতরের এই ভ্যালুটা কী হয়ে যাচ্ছে? 1 থেকে ছোটো হয়ে যাচ্ছে। এইচ টেন্স টু জিরো মাইনাসের জন্যই কিন্তু এটা 1 থেকে ছোটো হলো। এইবার আমাদের দেখতে হবে এফএক্স যে ফাংশনটা আছে, আমার মাথার উপরে এবার দাও, মাথার উপরে কী লেখা আছে দেখ, যে এফএক্স যে ফাংশনটা আছে সেটা কি x<1, যেখানে x<1 পেয়েছি, x<1 এটা কী দেয়? এটা দিচ্ছে হলে x² - 2x + 3, x² - 2x + 3। ঠিক আছে, তাহলে এখানে আমরা f(1 + h) এর জায়গায় কী বসাবো? এই x² - 2x + 3 বসাবো। কিন্তু x² - 2x + 3 বসাবো কি প্রপারলি, নাকি অন্য জিনিস বসাবো? একটু তাহলে দেখে নেওয়া যাক কী বসাবো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x<1 এর জন্য এটা আছে x² - 2x + 3। প্রয়োজন হলে একটু সাইডে লিখে নিই, x² - 2x + 3। তাহলে এখানে কী বসবে? এখানে x এর জায়গায় কী বসবে? এখানে x এর জায়গায় 1 + h আছে, মেইন অঙ্কে দেখ 1 + h আছে। তাহলে কী বসবে? f(1 + h), এটা একটু রাফে বের করে নিতে পারিস। তাহলে অ্যাকচুয়ালি কী বসবে? 1 + h এর হোল স্কোয়ার। আমি বলেছি যে x এর জায়গায় বাম দিকে যা বসে, ডান দিকে প্রতিটা x এর জায়গায় তাই বসে। তাহলে অ্যাকচুয়ালি এরকম দাঁড়াচ্ছে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? 1 + 2h + h² -2 - 2h + 3। ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলেই দেখা যাচ্ছে কি 2h কাটছে, এখানে 3 এর সাথে আচ্ছা 3 আর 1 4, 4 থেকে 2 বাদ যাচ্ছে, তো 4 থেকে 2 বাদ গেলে 2 পড়ে থাকছে, তাহলে 2 পড়ে থাকছে, আর কি থাকছে? এই h² থাকছে। তাহলে আলটিমেটলি আমরা কী পেলাম? 2 + h² পেলাম। কার ভ্যালু? এইটার ভ্যালু 2 + h²। আচ্ছা, এই f(1) এর ভ্যালু কত? মানে 1 বিন্দুতে ফাংশনের মান, 1 বিন্দুতে ফাংশনের মান তোকে বলেই দিয়েছে। আলটিমেটলি এখানটায় আমরা অঙ্কটা এই মুহূর্তে কী পাবো? এটা পাচ্ছি হলো লিমিট h টেন্স টু জিরো মাইনাস, খেয়াল কর, উপরে পাচ্ছি 2 + h² মাইনাস এই ভ্যালুটা কত? 2, বলেই দিয়েছে 2, 1 বিন্দু, তার নিচে কী আছে? h। ওকে, আচ্ছা এইবার কি দেখতে পাচ্ছি দেখ, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, আর উপরের h² h দিয়ে ভাগ হয়ে কী পড়ে থাকবে? শুধু একটা h পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখতে পাচ্ছি? আমরা লিখতে পাচ্ছি এরকম, যে লিমিট h টেন্স টু জিরো মাইনাস অনলি h পড়ে থাকছে, কারণ এই h² h দিয়ে ভাগ হচ্ছে। আচ্ছা, এবার এইচের জায়গায় এবার কী বসাবো? ভ্যালু 0 বসাবো। এখন কিন্তু আর 0 - 0+ কিছু ভাবার দরকার নেই। 0 - 0+ কেন ইউজ হয় এটা আমি লিমিটে ডিসকাস করেছি, মানে এটা ডান দিক বা বাম দিক বোঝাতে। ডান দিক বাম দিক কিন্তু আমরা অলরেডি এইসব জায়গা নিয়ে ডিসকাশন করে ফেলেছি। তাহলে এখন কী পেলাম? লিমিট h টেন্স টু জিরো মাইনাস অফ h, এইচের ওপর তাহলে কী বসবে? মানটা 0ই বসে যাবে। তাহলে এইচের মান 0 বসলে এটার অ্যান্সার কী হলো? 0, মানে এই এইচের জায়গায় 0 বসছে। তাহলে এটার ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম আমরা 0। ক্লিয়ার? ওকে, তাহলে কি l(f'1) এর মান পেলাম আমরা 0। এখন আমাদেরকে r(f'1) এর মান বের করতে হবে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এই জায়গাটা একটু সরিয়ে ফেলি। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল কর। আচ্ছা, এইখানটায় দেখ, এখন আমরা বের করতে চাইছি r(f'(x), তাহলে এখানটায় r করে দিই, r(f'(x). আচ্ছা, এখানটায় কী হয়ে যাবে? 0 প্লাস হয়ে যাবে, আর বাদ বাকি যা ছিল সেম থাকবে, যে f(x + h - fx/h). ঠিক আছে, তাহলে এখন আমরা বের করতে চাইছি কি r(f'(1). তাহলে r(f'(1) আমরা কি লিখতে পারি? লিমিট h টেন্স টু 0 প্লাস, আচ্ছা এখানে কি f(1 + h - f1/h). এখন দেখ, কিছুক্ষণ আগে যে ডিসকাশনগুলো করে এলাম, যে f(1 + h) মানে অ্যাকচুয়ালি কি 1 + h, এখন দেখ এখানে h টেন্স টু 0 প্লাস আছে, মানে কি 0 থেকে বড় একটা ভ্যালু। 0 থেকে বড় একটা ভ্যালু কী ভাব? 0.001, সেটা যদি 1 এর সাথে অ্যাড হয় তাহলে কী হবে? 1.001। 1.001 মানে কি? সেটা 1 এর থেকে বড়।
এখন দেখবো আমরা যে ওয়ানের থেকে বড়োর জন্য কোন ফাংশন কাজ করছে। ওয়ানের থেকে বড়োর জন্য এই ফাংশনটা কাজ করছে, আমার মাথার উপরে লক্ষ্য কর যে 2x² - 5x + 5 এই ফাংশনটা কাজ করছে ওয়ানের থেকে বড়োর জন্য। তাহলে এইখানে যখন আমরা ওয়ানের থেকে বড় মানে f(1 + h) এর জন্য বের করতে চাইছি, তাহলে এইখানে এই যে f(1 + h) এর মানটা কী হবে, কোন ফাংশনটায় বসবে, এই ফাংশনটায় মানটা বসবে। কারণ এটা কি এক্সের থেকে বড়, মানে এক্সের মান ওয়ানের থেকে বড়, 1 + h। তাহলে এখানে বের করে ফেল কী হবে, 2 × 1 + h এর হোল স্কোয়ার মাইনাস 5 × 1 + h প্লাস 5। ঠিক আছে, আচ্ছা এখানটায় ক্যালকুলেশন করা যাক। এই জায়গাটা একটু সরিয়ে দিই আমি। তো ক্যালকুলেশন করলে কি আসছে লক্ষ্য করা যাক। এখানটায় দেখ 2 আসবে, তারপরে 4h আসবে, প্লাস 2h² আসবে, -5 আসবে, -5h আসবে, +5 আসবে। ওকে, আচ্ছা এখন কি দাঁড়াচ্ছে দেখ, কী কী কাটছে একটু কেটে দে। 5 5 কাটবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কী কী থাকবে, 2h² থাকছে, যে -5h + 4h করলে হচ্ছে +h থাকছে, আর +2 থাকছে, তাহলে 2h² + h + 2। ওকে, আচ্ছা তাহলে এখানটায় আমরা লিমিটের ভ্যালুগুলো বসাই সব। লিমিট h টেন্স টু 0 প্লাস, তাহলে এখানে আসছে হলো 2h² + h + 2 মাইনাস f1 এর মান কত, মানে 1 বিন্দুতে 2, তাহলে -2/h। ওকে, আচ্ছা এখন দেখ এই টু কেটে যাচ্ছে, আর এই h দিয়ে এই বাদবাকি 2h² ভাগ হচ্ছে, তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে আমাদের এরকম যে লিমিট h টেন্স টু 0 প্লাস অফ h দিয়ে ভাগ হলে থাকছে দেখ 2h + 1, 2h + 1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী পেলাম, আলটিমেটলি আমরা এরকম পেলাম যে লিমিট h টেন্স টু 0 প্লাস 2h + 1, এখানে যখন লিমিটের মান h এর মান 0 বসানো হবে আলটিমেটলি আসছে দেখ 1 আসছে। তাহলে অ্যাকচুয়াল কী দেখলাম, দেখলাম যে l(f'1) যেটা প্রথমে বের করেছিলাম সেটার মান 0 এসেছিলো, ভিডিও রিওয়াইন্ড করে একবার দেখবি। আর r(f'1) যেটা এখন বের করলাম, এই যে এইটা r(f'1) বের করছিলাম, সেটার মান কী এলো, 1 এলো। তাহলে কি খুব স্বাভাবিকভাবে l(f'1) এর মান আর r(f'1) এর মান নট ইকুয়াল, দুটো সমান নয় কোনোভাবেই। তাহলে আমরা কি বলতে পারি, x = 1 বিন্দুতে এটা অবকলনযোগ্য নয়, অন্তর্কলনযোগ্য নয়। ওকে, এই হলো ডিসকাশন। ওকে, আচ্ছা এখন দেখ এবার একটু এক্সারসাইজে যাই। 5 নম্বর অঙ্কটা দেখ, এটা আমি 6 নম্বর অঙ্কটা ডিসকাস করে দিয়েছি যে এটা অবকলনযোগ্য নয়, এটা যাচাই করতে বলেছে, তো হয়ে গেছে। তো 5 নম্বর অঙ্ক হয়ে গেছে, এই 6 নম্বর অঙ্ক হয়ে গেছে। 5 নম্বর অঙ্ক কিন্তু একই অঙ্ক, বা 3 বা 4 নম্বর অঙ্ক একই অঙ্ক। তবে কি ব্যাপারটা, 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটু সাজিয়ে নিতে হবে, যে মড নিয়ে যে আলোচনাগুলো করলাম, যে এই যে মড x - 1 থাকলে কী হয় একটু সাজিয়ে নিতে হবে। যে মডের আলোচনা যেভাবে করেছি একটুখানি ভিডিও রিওয়াইন্ড করে দেখে নিবি, একদম শুরুর দিকে যেভাবে করেছি। ঠিক আছে, তো যাই হোক এটা একটু সাজালে কী হয়, এমনি সাজিয়ে কী আসছে আমি সেটা একটু লিখে দিচ্ছি। 2x, এই যে মড x - 1 আছে এই জায়গাটা, এবার এই জায়গাটার ভ্যালুটা +x - 1 হবে, কখন হবে, যখন x এর মান >1। এটা কেন হবে, কীভাবে হবে, আমি মড x - 2 আর মড x - 4 দিয়ে ডিসকাস করেছি শুরুতেই, দেখবি। আচ্ছা, আর এই ভ্যালুটা কী হবে, 2x মাইনাস অফ এখানটায় x, আচ্ছা এখানে x + 1 কিন্তু ছিল না, এখানে x - 1 আছে, চেক করে নিই। হ্যাঁ, এই জায়গাটা একটু কারেকশন করে নে, এই জায়গাটা x - 1 হবে। ঠিক আছে, তো যাই হোক, আর পরের পার্টটা কী হচ্ছে, 2x মাইনাস x - 1 যখন কি x <1। তো এই দুটো জিনিস কেন হলো, মডের ডেফিনেশনে গিয়ে বা শুরুর দিকে গিয়ে একটু ভালো করে একটু দেখে নিবি, যে এক্স এর মান 1 থেকে বড় হলে এইটা হচ্ছে, এক্স এর মান 1 থেকে ছোটো হলে এইটা হচ্ছে, তো সেটা আলাদা আলাদা করে বসানো হয়েছে। আলটিমেটলি এফ এক্স ফাংশনটা কী দাঁড়ালো, নর্মাল যোগ বিয়োগ 2x + x করলে কত হচ্ছে 3x, তাহলে 3x - 1 হচ্ছে যখন x এর মান >1। আচ্ছা এখানে 2x থেকে x বিয়োগ হচ্ছে, তাহলে কত হচ্ছে x + 1, এই মাইনাস মাইনাস গুণ হয় যখন কি x <1। তাহলে এফ এক্সের মান 3x - 1 হবে যখন x এর মান 1 এর থেকে বড়, আর এফ এক্সের মান x + 1 হবে যখন x এর মান 1 এর থেকে ছোটো। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি, এখন যে অঙ্কটা দাঁড়ালো 5 নম্বর অঙ্কটা, দেখ 6 নম্বর অঙ্কের অনুরূপ, যে অঙ্কটা একটু আগে ডিসকাস হলো। তাহলে আমাদের এখানে আবার কী করতে হবে, l(f'1) বের করতে হবে, ঠিক একই কায়দায় বের করবি যেভাবে যেভাবে অঙ্কগুলো দেখালাম। আবার r(f'1) বের করবি যেভাবে দেখালাম। এই দুটো মান ইকুয়াল কিনা চেক করবি, যদি ইকুয়াল হয় তাহলে অবকলনযোগ্য হবে, যদি ইকুয়াল না হয় তাহলে অবকলনযোগ্য হবে না, মিটে গেল। তো একই রকমভাবে 3-এর দাগ বা 4-এর দাগ করতে হবে।
3-এর দাগ 4-এর দাগ করবি, বা 2-এর দাগ আছে 2-এর দাগ তাই করবি। এমনকি আমার মনে আছে এমসিকিউতেও এরকম একটা অঙ্ক রয়েছে, কিন্তু এমসিকিউতে এরকম অঙ্ক রয়েছে একটা, সেই অঙ্কটাও সলভ করে ফেলবি একই রকম কনসেপ্টে। দেখ এমসিকিউ 10 একই অঙ্ক আছে, এখানে পি এর মান বের করতে দিয়েছে, যেখানে অবকলনযোগ্য বলে দিয়েছে। অবকলনযোগ্য যদি বলে দেয় তাহলে কি এল f'1 ইকুয়ালস টু আর f'1, তারা ইকুয়াল আছে, ঠিক আছে। এবার ওই ইকুয়ালিটির সাহায্য নিয়ে পি এর মানটা বের করতে হবে, চেষ্টা কর এমসিকিউ অঙ্কটা। আচ্ছা, তো যাই হোক, এই গেল। আর যেটা বাকি আছে দেখ, দীর্ঘর 1 নম্বর দাগের অঙ্কগুলো। দীর্ঘর 1 নম্বর দাগের অঙ্কগুলো আমার রেকমেন্ডেশন হলো এগুলো উদাহরণে আছে। উদাহরণে কীভাবে আছে, উদাহরণে ভালো করে দেখবি, উদাহরণটা আগে দেখ, তারপরে না আমি ডিসকাস করবো। আজকে ডিসকাশন করতে গেলে অনেকটা গুলিয়ে যেতে পারে, মানে এমনি অনেক কিছু হয়েছে। তো যাই হোক, এমনিও মনে হয় না বুঝতে অসুবিধা হবে যে এই এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশন হলো, যে ডেরিভেটিভের সংজ্ঞার সাহায্যে বা প্রথম প্রিন্সিপালের সাহায্যে কীভাবে আমরা সলভ করছি, সেই কনসেপ্টকে মাথায় রেখেই এই দীর্ঘর 1 নম্বর অঙ্কগুলো করতে হবে। এবার শুধু পার্থক্য কি উদাহরণের সাথে, উদাহরণে ভাব এই সাইনের জায়গায় কজ আছে, এখানে কজ রুট এক্স দিয়েছে, ওখানে হয়তো সাইন রুট এক্স বের করতে দিয়েছে। এখানে দেখ রুট ট্যান এক্স বের করতে দিয়েছে, ওখানে হয়তো রুট কট এক্স বের করতে দিয়েছে। এরকমভাবেই পার্থক্যগুলো আছে। তো উদাহরণগুলো একটু ভালো করে দেখে নে। এই যে উদাহরণ 4 খুব ভালো করে করবি। উদাহরণ 4 দেখ এরকমই আছে, সাইন এক্স স্কোয়ার রুট কট এক্স, তারপরে সাইন রুট এক্স, ঠিক আছে। তাহলে উদাহরণ 4 খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। উদাহরণ 4-এর পরে উদাহরণ 5, উদাহরণ 4 পুরো ভালো করে দেখবি, ঠিক আছে। তারপরে উদাহরণ 5-এর সাহায্য নিয়ে অন্য অঙ্ক হবে। তো যাই হোক, দীর্ঘর 1-এর জন্য উদাহরণ 6 খুব ভালো করে দেখতে হবে। তো উদাহরণ 4 আর উদাহরণ 6কে স্টার মেরে দে, খুব ভালো করে দেখবি, তাহলেই দেখবি দীর্ঘর 1-এর অঙ্কগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর অসুবিধা হলে তো আমি হোমওয়ার্ক চেকিংয়ের সময় অবশ্যই দেখব। ওকে, তাহলে হোম টাস্কটা কী থাকছে, বাকি উদাহরণও সব দেখবি ভালো করে অবশ্যই। তো হোম টাস্ক থাকছে হলো দেখ এমসিকিউর 4, 5, 6, এমসিকিউ 4, 5, 6 যদিও আমি ডিসকাস করেছি, কিন্তু এখন নিজেরা একটু বুঝে নিয়ে একটুখানি দেখে নে আরেকবার, যাতে আরও একটু সুবিধা হয়। তাহলে এমসিকিউ 4, 5, 6 আর 10 এমসিকিউর এটা, ঠিক আছে। তারপরে হলো সংক্ষিপ্তর অতি সংক্ষিপ্তর আছে, অতি সংক্ষিপ্তর 5-এর দাগ, অতি সংক্ষিপ্তর 5-এর দাগ, অতি সংক্ষিপ্তর 5-এর দাগ, অতি সংক্ষিপ্তর 15-র দাগ, অতি সংক্ষিপ্তর 5, অতি সংক্ষিপ্তর 15, তারপরে সংক্ষিপ্তর 1 থেকে শুরু করে 4, সংক্ষিপ্তর 1 থেকে শুরু করে 4, ঠিক আছে। সংক্ষিপ্তর 1 থেকে শুরু করে 4 সঙ্গে 5, ওকে। সংক্ষিপ্তর 1 থেকে 5 অ্যাকচুয়ালি। আচ্ছা, আর দীর্ঘর কি হচ্ছে, দীর্ঘর 1 থেকে শুরু করে 6, দীর্ঘর 1 থেকে শুরু করে 6। প্র্যাকটিক্যালি যা যা জিনিস বাকি রেখে দিয়েছিলাম দুবার হোম টাস্ক দেওয়ার সময়, সেই বাকি জিনিসগুলি করে ফেলবি, ঠিক আছে। প্রয়োজন হলে ভিডিওটা রিওয়াইন্ড করে আরেকবার দেখে নে যে আমি এমসিকিউ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আর দীর্ঘ কী কী টাস্ক দিলাম, ভালো করে দেখে নে। ওকে, তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ওকে, বাই।